সরকার বিরোধী আন্দোলন, জামায়াতকে এক মঞ্চে চায় 12 দলীয় জোট। জানাবো ডোনাল্ড লুর ঢাকা সফর, যা বললেন আওয়ামী লীগ বিএনপির শীর্ষ নেতারা। এদিকে শতভাগ বিদ্যুতের এলাকায় অন্ধকার। এবং সর্বশেষ জানাবো মালয়েশিয়ার বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বাংলাদেশির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সরকার বিরোধী আন্দোলন, জামায়াতকে এক মঞ্চে চায় 12 দলীয় জোট। সরকারের পদত্যাগ ও নতুন নির্বাচন দাবিতে আগামীর আন্দোলনে জামায়াত ইসলামীকে এক মঞ্চে চায় বিএনপির নেতৃত্বাধীন আন্দোলনের অন্যতম মিত্র 12 দলীয় জোট। তাদের পরামর্শ, বিএনপির বাইরে সাংগঠনিকভাবে জামায়াত শক্তিশালী, তাই মাঠের আন্দোলন সফল করতে হলে জামায়াত সহ বাম, ডান ও ইসলামী ঘরানার সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে। তারা বলেন, 28 অক্টোবরের আগে এক মঞ্চ থেকে আন্দোলন পরিচালনার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল। আমরা তখন এক মঞ্চে প্রায় চলেও এসেছিলাম, কিন্তু যুগপথের একটি শরিক দল ও জোটের বিরোধিতার কারণে সেটা সম্ভব হয়নি। 28 অক্টোবর জামায়াত মাঠে ছিল, কিন্তু পৃথকভাবে তারা কর্মসূচি করেছে। ওই দিন সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামলে পরিস্থিতি ভিন্ন হতে পারত। দ্বাদশ সংসদ নির্বাচনের পর এক দফা দাবিতে আন্দোলন অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয় বিএনপি, কিন্তু নির্বাচনের পর 4 মাস পেরিয়ে গেলেও যুগপথভাবে কোনো কর্মসূচি মাঠে গড়ায়নি। এমন প্রেক্ষাপটে সরকার বিরোধী আগামীর আন্দোলনের কর্মকৌশল নির্ধারণে মিত্রদের পরামর্শ নিতে তাদের সঙ্গে সিরিজ বৈঠক শুরু করেছে বিএনপি। এর অংশ হিসেবে এদিন 12 দলের পর একই স্থানে এলডিপির সঙ্গে বৈঠক করেছে দলটি। গত 7 জানুয়ারি জাতীয় নির্বাচনের পর 12 ও 13 জানুয়ারি যুগপথ শরিকদের সঙ্গে বিএনপির হাইকমান্ডের ভার্চুয়ালি সিরিজ বৈঠক হয়, যেটাকে তখন বিএনপি ও শরিকদের পক্ষ থেকে সৌজন্য বৈঠক বলা হয়েছিল। সেখানে সরকারি নানামুখী চাপ ও প্রলোভন সত্ত্বেও নির্বাচনে না যাওয়া এবং যুগপৎ আন্দোলন অব্যাহত রাখায় বিএনপির পক্ষ থেকে মিত্রদের সাধুবাদ জানানো হয়। জানা গেছে, বৈঠকের শুরুতে বিএনপির পক্ষ থেকে দেশের বর্তমান অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে আন্দোলনের নতুন কি কর্মসূচি নেওয়া যায় সে ব্যাপারে 12 দল নেতাদের কাছে পরামর্শ চাওয়া হয়। তখন জোটের কয়েকজন নেতা নির্বাচন বর্জন করে যুগপৎ কিংবা যুগপৎ আন্দোলনের বাইরে থাকা সবাইকে নিয়ে ঈদুল আজহার পর ঐক্যবদ্ধভাবে মাঠে নামার পরামর্শ দেন। এ সময় বিক্ষিপ্তভাবে 2-1 নেতা ঢাকায় এক মঞ্চ থেকে সমাবেশ এবং ঢাকার বাইরে সব মহানগরে একই আদলে সমাবেশের মতো কর্মসূচি প্রস্তাব করেন। বৈঠক শেষে এক ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, 12 দলীয় জোটের নেতাদের সঙ্গে বিএনপি বৈঠক করেছে, এটা আমাদের একটা স্বাভাবিক প্রক্রিয়ার অংশ। আমরা মাঝে মাঝে বসে আলোচনা করি। দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের দাম বৃদ্ধি সহ নানা বিষয়ে, মানুষের দুর্ভোগ, দেশের অর্থনীতির দুরবস্থা, দুর্নীতি, অনাচার, সীমান্ত সংকট, সীমান্তে মানুষ হত্যা, সীমান্তে অনুপ্রবেশ সহ নানা বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। 12 দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার গণমাধ্যমকে বলেন, আগামীতে আন্দোলন কিভাবে গড়ে তোলা যায় তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বিএনপির পক্ষ থেকে আমাদের কাছে কি ধরনের কর্মসূচি নেওয়া যায় তা চেয়েছে। আমরা সপ্তাহখানেকের মধ্যে কর্মসূচি গ্রহণ করব। ডোনাল্ড লুর ঢাকা সফর, যা বললেন আওয়ামী লীগ বিএনপির শীর্ষ নেতারা। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আগামীকাল ঢাকায় আসছেন। এই সফরে তিনি ব্যবসা, বিনিয়োগ, নিরাপত্তা, প্রতিরক্ষা, জলবায়ু পরিবর্তন, নাগরিক অধিকার সহ দুই দেশের অগ্রাধিকারের বিভিন্ন বিষয় নিয়ে সরকারি ও বেসরকারি পর্যায়ে আলোচনা করবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত বছর ডোনাল্ড লুর সফর নিয়ে বেশ আলোচনায়। সরকার পতনের এক দফা আন্দোলন করা বিএনপি বেশ চাঙ্গা হয়ে উঠেছিল। ভোট হয়ে যাওয়ায় 4 মাস পর যুক্তরাষ্ট্রের এই সহকারী পররাষ্ট্রমন্ত্রী আবার ঢাকায় আসছেন। রাজনৈতিক অঙ্গনে তারা ঢাকা সফর নিয়ে বেশ আলোচনা হলেও 7 জানুয়ারি নির্বাচনের আগে লুর সফর নিয়ে বিভিন্ন ধরনের গুঞ্জন বা আতঙ্কের কথা শোনা গিয়েছিল, এবার সেটি হচ্ছে না। কিন্তু তারপরও ঢাকা সফর নিয়ে কথা বলছেন আওয়ামী লীগ এবং বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে কথা বাহাস লক্ষ্য করা গেছে। লুর ঢাকা সফর নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কে আসলো আর কে গেল তা নিয়ে মাথা ঘামানোর সময় নেই। যদিও নির্বাচনের আগে লুর ঢাকা সফর নিয়ে সবচেয়ে বেশি উচ্ছ্বসিত ছিল বিএনপি নেতারা, তবে এবার দলটির মহাসচিব সুর পাল্টে বলেছেন, কে আসলো আর কে গেল তা নিয়ে মাথা ঘামানোর সময় নেই। তিনি বলছেন, তার দলের প্রধান শক্তি হলো জনগণ। লুর ঢাকায় আসাটা গুরুত্বপূর্ণ নয় উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর আসা না আসায় কিছু যায় আসে না। লু তো অনেক দূরের কথা, আমরা শঙ্কিত দেশের অবস্থা নিয়ে। এদিকে লুর এবারের সফর দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করছেন আওয়ামী লীগ। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ডোনাল্ড লু বাংলাদেশের সরকারের সঙ্গে কথাবার্তা বলবেন। দুই দেশের মধ্যকার সম্পর্ক এগিয়ে নিতে তিনি আসবেন। বিএনপি মনে করেছে আবার নতুন করে নিষেধাজ্ঞা দেবে কিনা এই ধরনের উদ্ভট চিন্তা করছে।
করছি, এরকম উদ্ভট চিন্তা তারা আগেও করেছিল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিদেশিদের কাছে বারবার ধর্ণা দিয়ে কোনো কিছুই করতে পারেনি বিএনপি। এজন্য লুর ঢাকা সফর নিয়ে প্রকাশ্য উচ্ছ্বাস দেখা যাচ্ছে না বিএনপি। দেশে শান্তিপূর্ণভাবে নির্বাচন হওয়া এবং বর্তমান সরকারের সাথে কাজ করার ঘোষণা দেওয়ায় বিএনপির মোহভঙ্গ হয়েছে, তাই প্রকাশ্য লুর সফর নিয়ে উচ্ছ্বাস দেখাচ্ছেন না বিএনপি নেতারা। শতভাগ বিদ্যুতের এলাকায় অন্ধকার। 4 বছর আগে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা দেওয়া হয়, অথচ উপজেলার সুখাই, রাজাপুর উত্তর ইউনিয়নের নূরপুর দক্ষিণপাড়া গ্রামে এখনো 26টি পরিবার বিদ্যুৎ সুবিধার আওতায় আসেনি। সন্ধ্যা গড়ালেই নিকষ অন্ধকারে ঢাকা পড়ে গোটা গ্রাম। জানা গেছে, নানা প্রক্রিয়া পরিকল্পনার কথা বলা হলেও এখনো এই পরিবারগুলো বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত, ফলে সৌরবিদ্যুৎ সহ অন্যান্য আলোক উৎসের উপর নির্ভর করতে হচ্ছে তাদের। ভুক্তভোগীরা নিজেদের গ্রাম বিদ্যুতের আওতায় আনার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা বলে উল্লেখ করেছেন স্থানীয় একটি দালাল চক্রকে। তারা বলেন, স্থানীয় মাতবরদের খপ্পরে পড়ে এই কাজে অনেক টাকা গচ্চা গেছে। তাদের প্রতারকদের আশ্বাসে প্রতারিত হয়েছেন বারবার। অনেক বছর ধরে সুখাই, রাজাপুর উত্তর ইউনিয়নের নূরপুর গ্রামটি সুরমা নদের বোলাই অংশে ভাঙনের কবলে বিলীন হচ্ছে একটু একটু করে। এরই মধ্যে নূরপুর সহ আশপাশের কয়েকটি গ্রাম নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙনের কবলে বাড়িঘর হারানো মানুষজন গত 7-8 বছরে নূরপুর গ্রামের দক্ষিণে ধানকুনিয়া, হাওড়ে, নূরপুর দক্ষিণপাড়া গ্রাম গড়ে তুলেছেন। এই গ্রামে এখন 1.5 শতাধিক সদস্য নিয়ে 26টি পরিবারের বাস। নদীতে গৃহহারা আরো 10 থেকে 12টি পরিবার মাথা গোঁজার ঠাঁইয়ের জন্য ভিটা গড়ে তুলছে সেখানে। 2020 সালে 16 ডিসেম্বর সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে সুখাই, রাজাপুর উত্তর ইউনিয়নের নূরপুর, বাবুপুর, দিগজিয়ান, ফাজিলপুর, রহমতপুর, সরিষাকান্দা, ইসলামপুর, সুখাইয়ের বাগবাড়ি, নোয়াগাঁও, জারারকোনা নোয়াগাঁও গ্রাম বিদ্যুৎ সুবিধার আওতায় আসে। এর আগে একই বছরের মার্চের প্রথম সপ্তাহে ধর্মপাশা উপজেলাকে শতভাগ বিদ্যুতায়িত ঘোষণা করা হয়। তবে 2020 সাল থেকে নূরপুর দক্ষিণপাড়া গ্রামের মানুষ বিদ্যুৎ সংযোগের দাবি জানিয়ে এলেও তাদের দাবি বাস্তবায়ন হয়নি। স্থানীয় ইউপি সদস্য আশাব উদ্দিন ও নূরপুর গ্রামের বাসিন্দা দেলাওয়ার হোসেন জানান, নূরপুর দক্ষিণপাড়া গ্রামে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কথা বলে প্রতারক চক্র 14,000 টাকা হাতিয়ে নিয়েছে। নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে থাকা ধর্মপাশা উপ আঞ্চলিক কার্যালয়ের এজিএম হাফিজুর রহমান জানান, সুখাই, রাজাপুর উত্তর ইউনিয়ন সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জামালগঞ্জ উপ আঞ্চলিক কার্যালয়ের অধীনে এ ব্যাপারে তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে থাকা জামালগঞ্জ উপ আঞ্চলিক কার্যালয়ে এজিএম আজহারুল ইসলাম জানান, নূরপুর দক্ষিণপাড়া গ্রাম থেকে বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করা হয়েছিল কিনা সে ব্যাপারে তিনি নিশ্চিত নন। তবে একটি প্রতারক চক্র এই কাজের কথা বলে গ্রামবাসীর কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে বলে জানা গেছে। শতভাগ বিদ্যুতায়নের প্রকল্প শেষ হওয়ার সেই প্রকল্পের অধীনে এখন আর নতুন গ্রাহক নেওয়া হবে না, তবে বিদ্যুৎ বঞ্চিতরা চাইলে নিজস্ব অর্থায়নে বিদ্যুৎ সংযোগ নিতে পারবেন। মালয়েশিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বাংলাদেশির। মালয়েশিয়ায় বন্য হাতির আক্রমণে এক বাংলাদেশি নিহত হয়েছেন। দেশটির পোস্ট ব্লাউয়ের কাম্পুং ওম শহরে তিনি নিহত হন। ব্লাউ কাম্পুং জেলার প্রধান পুলিশ সুপার শিক চুন ফু জানিয়েছেন, স্থানীয় সময় বিকেল 5টার দিকে হাতির আক্রমণে ওই বাংলাদেশি নিহত হন। পুলিশের এই কর্মকর্তা বলেন, নিহত ওই বাংলাদেশের পরিচয় শনাক্ত করা হয়েছে। মোহাম্মদ নওশের আলী নামের ওই কর্মী তার এক সহকর্মীকে নিয়ে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে হাতির আক্রমণের শিকার হন। সোমবার দেশটির পুলিশ এক বিবৃতিতে বলেছেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে যে হাতির আক্রমণের সময় পালিয়ে যাওয়ার সুযোগ পাননি ওই ভুক্তভোগী। নিহতের লাশের পাশেই হাতির পায়ের ছাপ পাওয়া গেছে। ভুক্তভোগীর পরিবারের সম্মানে এই ঘটনায় কোনো ধরনের গুঞ্জন না ছড়ানোর জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির পুলিশ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।